দিদি যখন যুব কংগ্রেসের সভানেত্রী হলো, যেদিন হলো তার পরের দিন আমি অবাক, আমি চেম্বারে বসে কাজ করছিলাম, দিদি চলে এসেছে। দিদি বললো, তোমাকে আমার সঙ্গে কাজ করতে হবে, লিগ্যাল সেল করতে হবে। আমরা যারা দিদির পুরনো লোক, দিদির সঙ্গে যারা করেছি অনেক লড়াই সংগ্রাম, অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে, দরকার হলে পরে বলবো। তুমি যে দলে চলে যাচ্ছ সেই দলও বিশ্বাস করবে না যে এই দলের তুই বেশি দিন তুমি। যে মমতা ব্যানার্জির মতো লিডারের সঙ্গে থাকতে পারে না, ছেড়ে চলে যায়, সে কোনো লিডারের সঙ্গে থাকতে পারবে না। প্রচুর পরিশ্রমী হতে হয় আর মানুষের ভালোবাসা অর্জন করতে হয়। রাজনীতিতে এলেন মানে আশাটা কি করে আপনার? এটা দীর্ঘ ইতিহাস আছে। আচ্ছা, তখন আমি লিগ্যাল প্রফেশনে জয়েন করেছি। আমার যিনি সিনিয়র ছিলেন, গুরু মহিতোষ মজুমদার অ্যাডভোকেট, পরে উনি জজ হয়েছিলেন। 1984 সালে মমতাদি যখন ক্যান্ডিডেট হয়, হুম। তখন আমি চেম্বারে জুনিয়র, 26-27 বছর বয়স। তো সুব্রতদার সঙ্গে একজন মহিলা মহিতোষদার চেম্বারে এলেন। মহিতোষদার চেম্বারটা ভেতরে, আমরা সব বাইরে বসতাম জুনিয়ররা। তো হঠাৎ আমাকে ডাকলো, ডেকে বলছি, চিনিস সেদের? উনি মহিতোষ আমাকে খুব স্নেহ করতেন, খুবই ভালোবাসতেন। হ্যাঁ আমি দেখেছি আমাকে। বলে, কোথায় দেখেছিস? তখন তো আমি ভবানীপুর মেসে থাকতাম। ওই ব্রেকফাস্টের সময় আমাদের শিহরি মিষ্টান্ন ভাণ্ডারে কচুরি খাওয়া, ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে করতে দেখতেন একজন মহিলা বেশ বক্তৃতা দিচ্ছে, বেশ ভালো লাগতো দেখে। আমি ওনাকে তো এতে দেখেছি, বক্তৃতা দিতে দেখেছি। বলো, দেখেছিস? হ্যাঁ, দারুণ বক্তৃতা দেয়, তেজ আছে। বলো, আচ্ছা। বলো, আজ থেকে দিদি বলবি। ওর নাম মমতা। আজ থেকে দিদি, তুই ওর ভাই, নমিনেশন গুলো ফাইল করে দিবি, ও যাদবপুর ক্যান্ডিডেট হচ্ছে। আচ্ছা, সেই থেকে শুরু। তারপর 84 থেকে 89, এই 5 বছরে কম যোগাযোগ হয়, মানে বেশ খুব একটা বেশি ইয়ে ছিল না। মানে আমিও নিজের প্রফেশন নিয়ে ব্যস্ত, কখনো দেখা হয়েছে। আবার এলো 1989 ইলেকশন, নির্বাচন। তখন থেকে আমি খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি, সেই থেকে দিদির সঙ্গে জড়িত। তারপর করতে করতে দিদি যখন যুব কংগ্রেসের সভানেত্রী হলো, যেদিন হলো তার পরের দিনই মানে আমি অবাক, আমি চেম্বারে বসে কাজ করছিলাম, দিদি চলে এসেছে। আচ্ছা। দিদি বললো, তোমাকে আমার সঙ্গে কাজ করতে হবে, লিগ্যাল সেল করতে হবে। আমি যুব কংগ্রেসের সভানেত্রী হয়েছি, সেই থেকে জড়িয়ে গেছি একটার পর একটা। আর দিদির অত্যন্ত ভালোবাসা, স্নেহ, মানে দিদির সঙ্গে কাছ থেকে যদি কেউ কাজ করে থাকে সেই সময়, যারা করেছে তারা জানে দিদি কি, কত গভীর ভালোবাসা, কত স্নেহ রয়েছে, কেউ ছেড়ে যেতে পারবে না। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি বললেন যে কেউ ছেড়ে যেতে পারবে না। একটা সময় এলো যে তখন 19-এর পর একটা ট্রেন্ড দেখা গেল যে অনেকেই ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, এবং তার মধ্যে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের বড় মুখ রয়েছে। আপনি দীর্ঘদিন যাবৎ, মানে গোটা জীবনটা একটাই দল করে গেলেন, বা বলা চলে একজন নেতৃত্বের ছায়াতেই দল করে গেলেন। তো আপনার কি মনে হয় রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা বা লয়্যালটির দাম কতটা? দেখো, আমরা যখন থেকে দিদির সঙ্গে দল করছি, আমরা মানে স্পেশালি আমি, আমার সমসাময়িক এখন যারা রয়েছে শুধু সুব্রত বক্সিয়া রয়েছে। পরবর্তীকালে অরূপ এসছে বা ববি এসছে। আমরা যারা দিদির পুরনো লোক, দিদির সঙ্গে যারা করেছি অনেক লড়াই সংগ্রাম, অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে, দরকার হলে পরে বলবো। তো তারা কখনো দিদিকে ছেড়ে যেতে পারবে না।
যারা ছেড়ে গেছিল তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে ছিল না। টেক দি কেস অফ শুভেন্দু অধিকারী ছিল না, কিন্তু হুম শুভেন্দুকে মমতা দি সব দিয়েছে, মানে এত দিয়েছে যে মমতা দি যে দিদি বোধহয় রাজনীতিতে কাউকে অত দেয়নি। অকৃপণ ভালোবাসা দিয়েছে, রাজনৈতিক প্রচুর ক্ষমতা দিয়েছিল, এমপি করেছে 2009 14 এমপি থাকতে থাকতে বললো না আমি বিধানসভায় যাব, ক্যাবিনেট মিনিস্টার হব, তাই দিয়েছে। এত দিয়েছে তার কোনো ঠিক নেই। তুমি যে কোশ্চেনটা করলে সেটা হচ্ছে লয়ালিটির কোশ্চেন। হুম পশ্চিমবাংলার রাজনীতিতে একটু ডিফারেন্ট ফ্রম মানে আদার স্টেটস। হুম এখানে মানুষ তার প্রতিনিধিকে সরল, সহজ, সিম্পল দেখতে চায়। আর 2 নম্বর হচ্ছে যে লয়াল চায়। রাজনীতিতে লয়ালিটির হচ্ছে সবচেয়ে বেশি বড় দাম। লয়ালিটি যদি না থাকে তাহলে রাজনীতিতে কিছু নেই। তুমি যে দলে চলে যাচ্ছ সেই দলও বিশ্বাস করবে না যে এই দলে তুমি বেশি দিন তুমি থাকতে পারবে, আবার অন্য কোনো দলে চলে যাবে। আর মানুষের ভরসাটাও কমে যায়। যদিও এখন একটা তত্ত্ব খাড়া হয় গণতন্ত্রে, তো যেমন ভোটার যেমন তার ইয়েতে চেঞ্জ করে, ক্যান্ডিডেট মানে জনপ্রতিনিধি কি চেঞ্জ হবে, তাহলে জনপ্রতিনিধি এখন দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ, দুটো তো এক ক্লাস নয়। হুম রাজনীতি পলিটিক্সের তো একটা উদ্দেশ্য থাকবে, একটা ফিলোসফি থাকবে। একদমই তাই। পলিটিক্সের একটা আইডিওলজি আপনি বলছেন, খুব আইডিওলজি important। না থাকলে কি করে হবে? আপনি আর আমি একটা কথা বলছি, যে মমতা ব্যানার্জির মতো লিডারের সঙ্গে থাকতে পারে না, হুম ছেড়ে চলে যায়, সে কোনো লিডারের সঙ্গে থাকতে পারবে না। তাদের স্বার্থে ঘা পড়লে তারাও ছেড়ে চলে যাবে, লিখে নিতে পারে। আপনাকে আমি একটা বিষয় জিজ্ঞেস করছি, যে ধরুন আপনার একটা দীর্ঘ রাজনৈতিক জীবন, ফ্রম দ্য পলিটিক্স, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কি শিখলেন বা ভবিষ্যৎ প্রজন্মকে টপ 3টে গুরুত্বপূর্ণ কি বলে যেতে চান, যে তোমরা যারা ভবিষ্যতে রাজনীতি করবে তারা অন্তত এই 2-3টে বিষয় মাথায় রেখো? প্রথম হচ্ছে খুব সৎ থাকতে হবে। প্রচুর পরিশ্রমী হতে হবে। আর মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। হুম। এই 3টে আমার মানে তাদের প্রতি সাজেশন থাকলো। আমি তার উপদেশ দিতে পারি না, হুম সাজেশন। সততা একটা রাজনীতিবিদকে তার আইডেন্টিফিকেশন।